আমি 1 বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই। এই 1 বছরে তোমার চাহিদা হবে টাকা, আর আমার চাহিদা হবে তোমার শরীর। ঋষাদ স্যারের কথায় চমকে উঠে রিত্ত। এই মুহূর্তে তার টাকার খুবই প্রয়োজন, কিন্তু তার প্রয়োজনের এমন একটা সুযোগ যে ঋষাদ নিবে তা সে ভাবতেও পারেনি। ঋষাদ রিত্তের অফিসের বস। 2 মাসও হয়নি রিত্ত অফিসে জয়েন করেছে। আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্সে নেওয়ার জন্য, কিন্তু ঋষাদ এমন একটা প্রস্তাব দিয়ে বসলো। রিত্তের বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বেশি ভালো নয়। ডক্টররা ট্রিটমেন্ট করছেন, কিন্তু প্রচুর টাকার দরকার। এক মুহূর্তের জন্য রিত্তের সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারা আর ঋষাদের বাঁকা হাসি ভেসে ওঠে। 8 বছর বয়সে মাকে হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না রিত্ত। কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে ঋষাদ। সে ভালো করেই জানে রিত্ত এই পেপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে তা সে ভালো করে জানে। ঠোঁটের বাঁকা হাসিটা এখনো বিদ্যমান। পিনড্রপ সাইলেন্স রুমে। হাতে থাকা দামি ঘড়িটার টিকটিক শব্দটাও কানে আসছে ঋষাদের। সে অপেক্ষায় আছে রিত্তর সম্মতির। চোখ বন্ধ করতে বারবার দিব্যর চেহারাটাও ভেসে উঠছে রিত্তর সামনে। দিব্য ছেলেটা যে বড্ড ভালোবাসে তাকে। একদিকে বাবা, অন্যদিকে ভালোবাসা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রিত্তর। হঠাৎ চোখ খুলল রিত্ত। ঋষাদের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল। পেপারটা ছিল রিত্ত আর ঋষাদের রেজিস্ট্রি পেপার এবং একই সাথে 1 বছরের কন্ট্রাক্ট পেপার। সাইন করার সাথে সাথে ঋষাদ ফোন বের করে কাউকে কল দিল। ঋষাদ ফোনে কথা বলছে। ঋষাদের সামনেই দাঁড়িয়ে আছে রিত্ত। দিব্যর চিন্তায় মাথাটা বারবার চক্কর দিয়ে উঠছে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসলো। পড়ে যাওয়ার শব্দে পেছনে তাকিয়ে রিত্তকে মেঝেতে পড়ে থাকতে দেখল ঋষাদ। ফোন রেখে রিত্তর কাছে দৌড়ে এলো সে। রিত্তকে কোলে করে সোফায় শুয়ে দিল। রিত্তর গোছালো চেহারার সাথে এলোমেলো চুলের কম্বিনেশনটা পছন্দ হলো না ঋষাদের। আলতো করে রিত্তর চুলে হাত বুলিয়ে দিল ঋষাদ। বাবা! চিৎকার দিয়ে উঠে বসলো রিত্ত। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয়। বিশাল আলিশান একটা গোছালো রুম। ওয়ালে ঋষাদের বেশ কিছু ফটো টানানো। বেডসাইড টেবিলেও ঋষাদের একটা ফটো। রিত্তর বুঝতে সময় লাগলো না সে ঋষাদের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো রিত্ত, কিন্তু পেল না। ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো ঋষাদ, আর রুমে ঢুকেই দেখলো রিত্ত কিছু একটা খুঁজছে। কথা শেষ করে ফোন পকেটে ঢুকালো ঋষাদ। ফোন বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফোন নিয়ে বারান্দায় চলে যায় রিত্ত। আজ স্বাধীনতা উপভোগ করে নাও রিত্ত। কাল থেকে ঋষাদের কাছে বন্দী হতে চলেছ তুমি। তুমি আর তোমার বাবা মিলে যা করেছ সবকিছুর শাস্তি আমি দেব তোমাদের। মৃত্যুর জন্য কাতরাবে তোমরা, কিন্তু ঋষাদ আফসানের থেকে মুক্তি পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর এ ওয়ার। মিসেস রিত্ত ঋষাদ আফসান। কথাগুলো বলে বাঁকা এসে বারান্দায় থাকা রিত্তর দিকে তাকায় ঋষাদ। এটা তুমি ঠিক করলে না রিত্ত। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ঋষাদকে বিয়ে কি করে করতে পারলে তুমি? দিব্য বাবা, তুই শান্ত হ। আমরা তোর জন্য ওর চেয়েও ভালো মেয়ে দেখব। না বাবা, আমার রিত্তকেই চাই। ও এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়। আর সে অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতো আমার দুবার ভাবতে হবে না। দিব্য, বাড়াবাড়ি করিস না। তোর বাবা আমি। বিধান মাহমুদের কথায় রেগে গিয়ে তার গলা চেপে ধরল দিব্য। ছটফট করতে লাগলেন তিনি। কয়েক সেকেন্ড বাদে বিধান মাহমুদকে ছেড়ে চোখ গরম করে তাকালো দিব্য। ছেলের এতটা অবনতির জন্য মনে মনে নিজেকে দায়ী করে উপরের ঘরের দিকে এগুলেন বিধান মাহমুদ। বাবার সাথে কথা বলে মনে স্বস্তি পেল রিত্ত। তবে সে স্বস্তির মাত্রা খুবই কম, যেন মরুভূমির তীব্র গরমে এক ফোঁটা পানি জিহবায় পড়েছে। রিত্ত, যাও রেডি হয়ে এসো। রেডি মানে?
গেট রেডি ফর এ ক্রেজি রোমান্টিক নাইট বেবি। স্যার প্লিজ আমাকে একটু সময় দিন, টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি, ড্যামিট। জাস্ট গেট রেডি ফর টু নাইট। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল রিশাদ। রিশাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঝেতে বসে পড়ল ঋত্য। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্পণ করতে চলেছে ঋত্য। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধ্যা 6:30 বাজছে। উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো ঋত্য। আলমারি খুলতেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পরেছিল ঋত্য মনে নেই তার। আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করলো ঋত্য, সাথে হাত কাটা ব্লাউজ, পেটিকোট। আলমারির সবগুলো শাড়ির ব্লাউজে হাত কাটা। বিষয়টা ঋত্যের মাঝে বেশ অস্বস্তির সৃষ্টি করলো। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল রিশাদ। ফাঁকা বাড়িতে পিনপতন নীরবতা। কাজের লোকেরাও সন্ধে নামলে চলে যায়। বাড়িতে এখন শুধু রিশাদ আর ঋত্য। সশব্দে নিজের রুমে ঢুকলো রিশাদ। লাইট অন করতেই চোখে পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কালো শাড়ি পরিহিতা ঋত্যকে। চেহারায় বিষণ্ণতার শ্বাসটা বিরক্ত করল রিশাদকে। স্যার, শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি, অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এসব শরীয়তে। আমি আমার রক্ষক আর আমি আমার মালিক। মুখে বললেই সত্যি বদলে যায় না স্যার। এই সৃষ্টি জগতের মালিক একজনই, তিনি মহান আল্লাহ। জাস্ট শাট আপ। এটা খাও। কি এটা? যাই হোক, খেতে বলছে খাবে। কথাটা বলে ঋত্যর দিকে একটা জুস টাইপ কিছু বাড়িয়ে দেয় রিশাদ। রিশাদের ধমকে চুপ হয়ে যায় ঋত্য। চুপচাপ জুসটা খেয়ে নেয় ঋত্য। ধীরে ধীরে ঋত্যর দিকে এগুতে থাকে রিশাদ। ঋত্য ঢোক গিলতে লাগে। প্রথম কোনো ছেলে তার থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে আছে। এটা যেন বেশ অস্বস্তিতে ফেলছে তাকে। দু চোখ বন্ধ করে ফেলল ঋত্য। চোখ বুঝতেই ভেসে উঠল দিব্যর চেহারা। সাথে সাথে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল ঋত্য, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারালো ঋত্য। ঋত্যকে কোলে করে বিছানায় শুয়ে দিল রিশাদ। ঋত্যর শাড়ি কাঁধের দিকে খানিকটা সরিয়ে দিল, ব্লাউজও খানিকটা ছিঁড়ে দিল। এরপর ক্লিপ দিয়ে ঋত্যর পেটে আঘাত করলো। মুহূর্তে ঋত্যর ফর্সা পেট লাল হয়ে উঠল। একইভাবে ঋত্যর গলা তো আঘাত করলো রিশাদ। ঋত্যকে ছেড়ে এবার নিজের শার্টটা খুলল রিশাদ। ঋত্যর নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিল। অতঃপর সেভাবেই ঋত্যকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে নিল। ঘুম থেকে উঠেই নিজেকে আপত্তিকর অবস্থায় রিশাদের বুকে পেল ঋত্য। রিশাদের উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল ঋত্যর, কিন্তু রিশাদ এতটাই শক্ত করে ধরেছে যে ঋত্য ছাড়াতেও পারছে না। রিশাদের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আঁচড়ের দাগ। চমকে উঠল ঋত্য। তার মানে রাতে আমরা ছি, কি করে করতে পারলাম আমি এটা? এতটাই চাহিদা আমার দিব্যকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে? ছি। কথাগুলো ভাবতেই চোখ থেকে পানি গড়াতে লাগলো ঋত্যর। টপ টপ করে রিশাদের বুকে পড়তে লাগলো ঋত্যর চোখের পানি। বুকে রিশাদ পানির স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রিশাদ। চোখ মেলতেই দেখতে পেল ঋত্যর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ বলল, রাতে আবেদনময়ী আর সকালে দেবদাসের পারো। আজব মেয়ে তো তুমি। রিশাদের কথায় ঘৃণায় গা গুলিয়ে আসে ঋত্যর। উঠে যেতে ধরে, কিন্তু রিশাদ ঋত্যকে বুকে চেপে ধরে রাখে। ঋত্যর কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও। রাতে তো কেউ ছিল না, আমার সামনে খুললে অসুবিধা নাই, কিন্তু কাজের লোকদের সামনে এভাবে গেলে তারা তোমাকে আমার বইয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখবে। বলে ঋত্যকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগোয় রিশাদ। আর ঋত্য ঘৃণার চোখে তাকিয়ে থাকে রিশাদের দিকে। কতটা খারাপ হলে একজনের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে খেলা যায়, অনুধাবন করার চেষ্টা করছে ঋত্য। আই ডোন্ট ওয়ান্না লিসেন এনিথিং। ওদের উপর নজর রাখো, আর কেউ যেন সন্দেহ না করে। ঋত্যকে রিশাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার, আর রিশাদের মনে ঋত্যর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার। খেলাটা শুরু করেছে রিশাদ, কিন্তু শেষটা আমি করব। আবার পুনরাবৃত্ত হবে অতীতের সে অধ্যায়টা। গেট রেডি ফর আ ওয়ার, রিশাদ আফসান। বাঁকা হেসে ফোনটা পকেটে ঢুকালো দিব্য।
সরি দিব্য, আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা। ওর সাথে শোয়াটাও বুঝি তোমার বাধ্যবাধকতা? ঋত্যর কথার পিঠে কথা বলল দিব্য। দিব্যর এ কথা আশ্চর্য হয়ে গেল ঋত্য। দিব্য কি করে জানলো তার আর ঋষাদের সম্পর্কের কথা, যেখানে সে নিজেই কিছু মনে করতে পারছে না? তুমি কি করে জানলে? ঋত্যর প্রশ্নে বেবাচাকা খেয়ে যায় দিব্য, তবে নিজেকে সামলে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। দিব্যর কথায় অস্বস্তিতে পড়ে ঋত্য স্কার্ফ দিয়ে গলা ভালোভাবে ডেকে নিয়ে বলে, আমি কি করতাম দিব্য? বাবা অসুস্থ। তোমাকে এতবার ফোন দেওয়ার পরও তোমার ফোন সুইচ অফ বলছিল। আই ওয়াজ জাস্ট ব্লাকড দ্যাট মোমেন্ট। কিন্তু এই বিয়েটা স্রেফ এক ঋত্য কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বস নামটা ভেসে উঠছে। নিজেকে শক্ত করে ফোনটা ধরে ঋত্য। ফোন ধরতেই অপর পাশ থেকে শুনতে পায়, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হলো কি করে আমাকে না বলে বাড়ি থেকে বেরোনোর? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। ইটস অ্যান অর্ডার। ঋত্যকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় ঋষাদ। ঋষাদের ধমকে বেশ ভয় পেয়েছে ঋত্য, যদি তার বাবাকে কিছু করে ফেলে। দিব্যকে কোনো রকম বাই বলে এক প্রকার দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে ক্যাবে উঠে বসে ঋত্য। ক্যাফের চেয়ারটাতে ব্রু কুঁচকে বসে রইল দিব্য। তার কৌতূহলী মন বলছে ঋত্য একের পরে কিছু বলতে যাচ্ছিল, মূল্যবান কোনো তথ্য দিতে যাচ্ছিল। শিট বলে টেবিলে ঘুষি মারে দিব্য। কেন বেরিয়েছিলে? উইদাউট আস্কিং মি। সরি। টু হেল উইথ ইজ সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে। প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালো দেখতে চাইলে মেনটেন দিস রুলস। হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো বিছানায় বসে কথা বলতে বলতে বেরিয়ে গেল ঋষাদ। রাগী মুখটা এতক্ষণ লাল হয়েছিল, নীল চোখ জোড়াও যেন মায়ার পরিবর্তে বিষাক্তের প্রতীক হয়েছিল। ঋষাদের চোখের দিকে আর তাকালো না ঋত্য। রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ রাহাত আহমেদের। মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের বিয়ে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছেন হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্র তিনি মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবেন। প্রতিটা বাবার কাছে মেয়ে মানে ভালোবাসার সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারেনি ঋত্য। অফিসে আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানে না। সো তুমি অফিসের একজন অর্ডিনারি স্টাফ ছিলে, আর সেটাই থাকবে। যাও, এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো, আর আমার পিএ আসিফকে রুমে পাঠাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজের ডেস্কে চলে গেল ঋত্য, আর আসিফকেও ঋষাদের কাছে পাঠিয়ে দিল। আসিফ, আজকে সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। কেন স্যার? এনিথিং রং? নো, এভরিথিং ইজ ফাইন। বাট আমি আজ দুপুরে অফিসে থাকবো না, বিকালে আসবো। ততক্ষণে মিস ঋত্যকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। ওকে স্যার। আসিফকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় ঋষাদ। অফিস থেকে বেরিয়ে হুডি সহ কালো জ্যাকেটে নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়ার ভুলটা করে না। একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কেনে, ডকুমেন্টস ছাড়া। বাইকটা নিয়ে নিজের কাজে লেগে পড়ে ঋষাদ। প্রথমে যায় হেলথ কেয়ার হসপিটালে, যেখানে ঋত্যর বাবা রাহাত আহমেদকে রাখা হয়েছে। রাহাত আহমেদের ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় রাহাত আহমেদকে চোখে পড়েছিল ঋষাদের। লোকটাকে দেখে ঋষাদের কপালের রগ ফুলে ওঠে। মন চাচ্ছিল যেন এক্ষুনি লোকটাকে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু নিজেকে শান্ত করে। রাহাত আহমেদের চোখের অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে ঋষাদ। হসপিটাল থেকে বেরিয়ে ঋষাদ নিজের বাড়িতে গেল। কাজের লোক সুধাকে বলল 1 কাপ কফি বানিয়ে দিতে। বলেই রুমে ঢুকলো ঋষাদ।
ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে দিব্য ওয়েটারকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্ক রেখে যেতেই ঢকঢক করে গিলল দিব্য। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসলো। চোখ তুলে তাকাতে চমকে উঠল দিব্য। রিশাদ এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা দিব্যর পেটে ধরেছে রিশাদ। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দিব্যর। জোরে চিৎকার দিয়ে উঠে দিব্য। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। ফোন বের করে দিব্য। হ্যালো, রিশাদ এখন কোথায়? উনি তো ওনার রুমে বস। ভালো করে চেক করো। বস, উনি রুমে বসে ল্যাপটপ দেখছেন। ওহ, ওকে। চিন্তিত কণ্ঠে কথাটা বলে ফোন রাখি দিব্য এবং পুনরায় ড্রিঙ্ক করতে শুরু করে। দিব্য, এ তো সবে শুরু। খেলার সমাপ্তি আসতে আসতে খেলার মতো অবস্থাতেই থাকবে না তুমি। কত বোকা স্পাই লাগিয়েছ আমার পিছনে, যে রিয়েল আর গ্রাফিক্সের পার্থক্য বোঝে না। হুড়ি দিয়ে মুখ দেখে বার থেকে বের হয় রিশাদ। বাইকটা নিজের সিক্রেট হাইড আউটে রেখে জ্যাকেট খুলে রেখে পেছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসে সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকেই প্রথমে আসিফকে ডেকে বলল রিত্তকে ডাকতে। রিত্ত ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। রিশাদ ফাইল চেক করতে লাগলো। চেক বললে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে ব্রু কুঁচকালো রিশাদ। এই প্রজেক্টের বাজেট আরেকটা কেটে এটা কেন করা হয়েছে? স্যার, এটা ছোট একটা প্রজেক্ট। এর জন্য এতটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখছি না, তাই বাজেটটা কমিয়ে। হু দ্য হেল আর ইউ? কোম্পানির বাজেট ডিসাইড করার তুমি কে? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস্ট অ্যান্ড এটা কারেক্ট করে নিয়ে আসো। ফাইলগুলো রিত্তর দিকে ছুঁড়ে মারল রিশাদ। ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে বসলো রিত্ত। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রিত্তর দিকে। রিশাদ কোনোদিন কারো ওপর চিৎকার করা তো দূর, উচ্চস্বরে কথা অবধি বলেনি, সেখানে রিত্তর ওপর এভাবে চিৎকার করলো। ডেস্কে বসতেই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো রিত্তর। এতটা অপমানের সম্মুখীন সে কখনো হয়নি। রিশাদ এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেইনি। চোখের পানিতে ফাইল ভিজে যেতে লাগলো, তবুও কাজ করছে রিত্ত। বাজেটটা ঠিক করে রিশাদের রুমে যেতে দেখলো রিশাদ গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। বকে ফু দিয়ে ফাইলটা নিয়ে রিশাদের রুমে ঢুকলো রিত্ত। ফাইলটা রিশাদের দিকে বাড়িয়ে দিল। রিশাদ গম্ভীরভাবে ফাইল চেক করতে লাগলো। রিত্ত ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক শেষে রিশাদ গম্ভীর গলায় বলল, ডান। 5টা বেজে গেছে, বাসায় যাও। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো অ্যান্ড যাও। আপনার থেকে সেটা আমি এক্সপেক্টও করি না। হো, মনে মনে বলল। মুখে বলার সাহসটা পেল না রিত্ত। চুপচাপ রিশাদের কেবিন থেকে বের হয়ে গেল। এই যে ফুলকলি, এ তো দেখে হুড়পড়ি রাস্তায় নেমে এসেছে। রাস্তার এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে রিত্ত। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন 7টা বাজে। ক্যাব তো আসছেই না, তার উপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূরে একটা নির্জন রাস্তায় এসে পড়ে রিত্ত। সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল কথা ছুটছে। কিছুই করার নেই রিত্তর। এইসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে গেলেই বিপত্তি। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে রিত্ত। চোখ তুলে তাকাতেই দেখতে পেল রিশাদের গাড়ি। মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হলো। হয়তো রিশাদ স্ত্রীর মর্যাদা না দিল একজন নারীর সম্মান রক্ষায় তার সাহায্য করবে, কিন্তু সেই ক্ষীণ আশার আলোটাও চোখের পলকে নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল রিশাদ। রিশাদের এই প্রতিক্রিয়ায় কান্না আটকাতে পারছে না রিত্ত। কোনো মতে নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়, কিন্তু বখাটে ছেলেগুলো চারপাশ থেকে ঘিরে ধরে রিত্তকে। আরে মামা, পাখি তো দেখি ফুরুত হওয়ার ধান্দায়। হতে দিলে তো। চলো তো মামনি, আমাদের সাথে চলো। এ কি, এই মেয়ের মুখ দিয়ে তো দেখি কথাই বেরোয় না। এমন মেয়েই তো চাই। এই, ওকে ধর। ছেলেগুলো রিত্তর হাত ধরে টানাটানি শুরু করে।
মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে ঋত্তর। এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি ঋত্ত। চোখ বুজে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় ঋত্ত, কিন্তু হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একবারের জন্য ভেবেছিল রিশাদ এসেছে, কিন্তু চোখ খুলে আসিফকে দেখে রিশাদকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশের থ্রেট দিতে ওরা পালিয়ে যায়। আসিফ ঋত্তর দিকে এগিয়ে এলো। মিস ঋত্ত, চলুন, আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি স্যারের বাড়িতে থাকি, প্রবলেম হয়ে যাবে। মনে মনে বলল ঋত্ত। না থাক, লাগবে না, ধন্যবাদ আপনাকে, ক্যাব এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। ঋত্তকে ক্যাবে বসিয়ে আসিফ নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতে আসিফের ফোনে রিশাদের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে আসিফ। ওকে ক্যাবে তুলে দিয়েছ? জি স্যার, কিন্তু সামান্য একটা এমপ্লয়ির জন্য এসব কেন? ও একটা মেয়ে, তারপর একজন এমপ্লয়ি। কিন্তু স্যার, আপনিও তো বাঁচাতে পারতেন। বেশি কথা বাদ দাও, বাড়ি যাও, অ্যান্ড কাল টাইমলি অফিসে আসবে। ওকে স্যার। ফোন রেখে মুচকি হাসে রিশাদ। ঋত্তর চেহারায় দেখা ভয়টা প্রতি মুহূর্ত থাকবে ওর চেহারায়। আজ তো সবে শুরু। ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে, তবে এই ছেলেগুলো ওভার অ্যাক্টিং করেছে। ঋত্ত কাঁদছিল। এনিওয়ে, ঋত্ত যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। একা একাই বক বক করছে রিশাদ। বাড়িতে ঢুকতেই বরাবরের মতো নীরবতা অনুভব করে রিশাদ। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে রিশাদ। টাইটা লুজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে সে। সামান্যতম দায়িত্ববোধকে এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে। ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না, আপনি তো দেখেও না দেখার ভান করলেন। এতটা খারাপ যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে মানুষ হতেই পারে না। আপনি একটা জড় বস্তু, যার কোনো অনুভূতি শক্তিই নেই। একটা রাস্তার কুকুরকে কাতরাতে দেখলেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটাই নিষ্ঠুরতা আপনার মাঝে। চিৎকার করে একনাগাড়ে কথাগুলো বলে ফেলল ঋত্ত। টেবিলে থাকা পানির গ্লাসটা ঋত্তুর দিকে বাড়িয়ে দিয়ে রিশাদ বলল, এই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার উপর না ঝেড়ে যদি এখান থেকে দুটো লাইনও চিৎকার করে ওই ছেলেগুলোর উপরে ঝাড়তে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরা নিজেদের দুর্বল দেখাও বলেই তোমাদের দুর্বল ভাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসমর্পণ করেছিলে, সেখানে তোমাকে বাঁচানোর আমি কে? অ্যান্ড লিসেন, নেক্সট টাইম থেকে রিশাদ আফসানের সাথে উঁচু গলায় কথা বলার আগে নিজের বাবার অবস্থা ভেবে নিও। রিশাদের কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পায় না ঋত্ত। প্রতি মুহূর্তে অপমান আর থ্রেট করে চলেছে ছেলেটা তাকে। কোনোভাবেই একটা বছর কেটে গেলে হয়। রিশাদের খবর কি? বস, রিশাদ রাতে কাউকে বাড়িতে রাখে না। যা জানার সকালে জানতে পারবো। ঋত্ত আর রিশাদের মধ্যে সত্যিই কি কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালে দেখছি ঋত্ত আর রিশাদের অবস্থা। দুজনে হয়েছে, থাক, অত রসিয়ে বলতে হবে না। যা কাজ দিচ্ছি সেটা কর। ফোন কেটে দিতেই বিধান মাহমুদ দিব্যর ঘরে ঢোকে। দিব্য চোখ বন্ধ করে রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল। দিব্য শোন, ঋত্যর চিন্তা তুই বাদ দে, ও এখন বিবাহিত। আমি ওর জন্য এত কিছু করেছি, আর তুমি বলছো সব বাদ দিতে? আমাকে এসব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল, যখন তুমি রায়হান দিব্য, তোকে বারবার বলেছি অতীতকে ঘাটবি না। অতীতে আমি খারাপ ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়ে বাঁচতে হবে। আমি ঋত্যকে বিয়ে করবই, অ্যান্ড দ্যাটস মাই অবসেশন। ভালোবাসায় জেদের কোনো স্থান নেই দিব্য। একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতি হাতের বাইরে থাকবে। জাস্ট লিভ মি অ্যালোন বাবা। বিধান মাহমুদ বেরিয়ে যেতে দুহাতে মাথা চেপে ধরে দিব্য। বারবার চোখের সামনে ভেসে ওঠে ঋত্যর মুখটা। ঋত্যর চোখ জোড়া, ঋত্যর সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করা, কিন্তু কথা বলার সাহস না পাওয়া শৈশবটা। এসব ছিল সুমধুর স্মৃতি,
কিন্তু এরপরে যে স্মৃতিতে যুক্ত হয় তিক্ততা, তিক্তময় অতীতের প্রতিদানে ঋত্যকে পেয়েও যেন হারাতে বসেছে দিব্য। আজ ভয় হচ্ছে দিব্যর, ঋত্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সংজ্ঞা হয়তো এমনি, প্রথম প্রেমে পড়া ছটফটানিটা পরবর্তীতে নিতান্তই বোকামি মনে হলো। এই ছটফটানিটাই ঠোঁটের মুচকি হাসির কারণ, আর দিন শেষে বিচ্ছেদের ছটফটানিটা হৃদয়ে জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকার সাক্ষী। রাতে ঋষাদ ঋত্যর রুমের দিকে যায়নি। ঋত্য অফিসের কাপড় পরে শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝে হৃদস্পন্দনের ঊর্ধ্বগতিটা বহাল থাকে। ঋষাদ কিছুতেই ঘুমাতে পারছে না। ঘুম জিনিসটার সাথে তার সম্পর্ক বরাবরই আদায় কাজ কলায়। কেন যেন রাত তাকে জাগিয়ে রাখতে ভালোবাসে। স্টোর রুমের দরজাটা আলতো খোলা। ভেতরে ঋষাদ দাঁড়িয়ে আছে একটা ফটো ফ্রেমের সামনে। ফটো ফ্রেমটাতে 3টে পরিবার একসাথে দেখা যাচ্ছে। ঋষাদের বাবা মা বাদে অপর 2 ফ্যামিলির সবার মুখ রেড মার্কার দিয়ে আঁকা টার্গেট বৃত্তের মাঝে। নিষ্ঠুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে ঋষাদ। কষ্ট কি তোমরা খুব শীঘ্রই বুঝবে। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমাদের। আমার বাবা মার শরীর থেকে ঝরা প্রতি ফোঁটা রক্তের হিসাব নেব আমি তোমাদের থেকে। আমার নেক্সট টার্গেট তুমি, বিধান মাহমুদ। ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটে ওঠে ঋষাদের। এই হাসিটা প্রতিশোধের, এক নির্মম খেলা শুরুর হাসি এটা। আচমকা দরজার পাশে থাকা ফ্লাওয়ার বাস পড়ার শব্দ পেল ঋষাদ। চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো ঋত্য ছাড়া কেউ নেই। তবে কি ঋত্য ছিল? ঋত্য সব শুনে ফেললো না তো? ও সব জেনে গেলে সব খেলা নষ্ট হয়ে যাবে আমার। চিন্তিত কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে এগুলো ঋষাদ। ঋষাদ স্যার, এই সময় স্টোররুমে কি করছিলেন? শালা, বাসটা ভাঙার আর সময় পেল না। স্যার কি আমাকে দেখে ফেললো? ইয়া মাবুদ, রক্ষা করো। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঋত্য। ভয়ে হাত পা কাঁপছে তার। কেন যে রাতের বেলা পানি খেতে উঠেছিল ভেবে নিজেকে দোষারোপ করতে লাগলো। আর উঠেছে তো উঠেছে, স্টোররুমের দিকে যাওয়ার কি দরকার ছিল? নিজের ওপর মেজাজ খারাপ করে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে ঋত্য। ঋষাদ ঋত্যর রুমে এসে দেখলো লাইট অফ, আর ঋত্য কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ঋষাদ আর বেশি না ভেবে গেস্ট রুমের দিকে গেল, তবে নিজেকে কিছুতে স্থির করতে পারল না। ঋত্য কি আদৌ এসেছিল আমার রুমে, নাকি আমিই বেশি ভাবছি? না, এই মেয়ের ওপর নজর রাখতেই হবে। অতীতের ভুলটা আর করা যাবে না। খেলাটা আমাকে জিততেই হবে। পকেটে হাত ঢুকিয়ে ভাবতে থাকে ঋষাদ। স্যার, আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। দিব্য স্যার তো আসবেন না বলেছেন। আপনি যদি আসতেন। মিটিংটা কি খুবই জরুরি? জি স্যার। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগেন বিধান মাহমুদ। একটা সময় টাকার পেছনে কত ছুটেছেন, অথচ এখন সেই টাকাকেই দুচোখ সহ্য করতে পারে না। স্যার, বিধান মাহমুদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অপর পাশ থেকে তথ্যটা পেতে বাঁকা এসে ফোন রাখলো ঋষাদ। এর অপেক্ষাতেই তো সে ছিল। অফিসে ঢুকে সবার আড়ালে বের হয়ে যায় ঋষাদ। ঋত্যকে পূর্বের মতোই একগাদা কাজ চাপিয়ে। বিধান মাহমুদ আজ একাই ড্রাইভ করছেন, ড্রাইভার সাথে নেননি। অদ্ভুত একটা চিন্তা ভেতর থেকে ঘিরে ধরে রেখেছে তাকে। ঋষাদ গতকালের বাইক নিয়ে বিধান মাহমুদকে ফলো করছে। উদ্দেশ্য ভয়ানক, তবে যদি তা সফল হয় তবে তোর মৃত্যু আজ নিশ্চিত বিধান মাহমুদ, আর সেটাও আমার হাতে। বিধান মাহমুদের গাড়ির ঠিক পিছনে ঋষাদের বাইক। পকেটে থাকা পেট্রোল ভরা কাচের বোতলটা বিধান মাহমুদের গাড়ির পেছনের কাছে মারে ঋষাদ। সাথে সাথে কাঁচ ভেঙে পেট্রোল পড়ে গাড়িতে। আচমকা এমন ঘটনায় বিধান মাহমুদ চমকে যান। বুকে চিনচিন ব্যথা অনুভূত হয় তার। গাড়ির সাইডের মিররে তিনি দেখতে পেলেন বাইকে করে কেউ তাকে ফলো করছে। চিন্তাটা আরো বেড়ে গেল বিধান মাহমুদের। গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন তিনি। বিধান মাহমুদকে গাড়ির স্পিড বাড়াতে দেখে ঋষাদ বুঝতে পারল বিধান মাহমুদ বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে। এই ভয়টাই তো পাওয়াতে চাচ্ছিল সে তাকে। আজ শেষ দিন বিধান মাহমুদের বলেই এক হাত দিয়ে লাইটারটা ধরায় ঋষাদ। লাইটারটা ছুটতে নিয়ে বুঝতে পারে সামনে রেল ক্রসিং আসছে। বিধান মাহমুদের গাড়ি পার হতেই শাটার ডাউন করা হলো।
রিশাদ আর বিধান মাহমুদকে ফলো করতে পারল না। শীঘ্রই রিশাদের চোখের অগোচরে চলে গেল বিধান মাহমুদ। শিট! বিরক্ত হয়ে কথাটা বলল রিশাদ। প্ল্যান ভেস্তে যাওয়ায় তার মেজাজ এখন তুঙ্গে। বিরক্তির চরম সীমা নিয়ে পূর্বের মতো সবার অগোচরে অফিসে ঢুকলো রিশাদ। কাজে কিছুতেই মন বসাতে পারছে না রিত্য। বারবার কাল রাতের কথা মনে পড়ছে। কলম ধরতে গেল হাত কাঁপছে। কোনো রকমে ফাইল কমপ্লিট করে রিশাদের রুমে আসে রিত্য। রিশাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ভয় বেড়ে যায় রিত্যর। ঢোক গিলে রিশাদের দিকে ফাইলগুলো বাড়িয়ে দিল রিত্য। ফাইল চেক করা শুরু করলো রিশাদ। এমনিতেই রিশাদের মেজাজ খারাপ ছিল, তার উপর প্রত্যেকটা ফাইলে 3-4টা করে ভুল। রিশাদের সমস্ত রাগ গিয়ে পড়ল রিত্যর ওপর। চিৎকার করে উঠল রিশাদ, তোমাদের মতো অশিক্ষিত মেয়েকে জব দেওয়াই উচিত না। একটা ফাইলে এত ভুল, এটা কি ছেলে খেলা পেয়েছ? কাজ না করতে পারলে কাজে এসেছো কেন? গেট লস্ট স্টুপিড গার্ল। মাথা নিচু করে চুপচাপ কথাগুলো হজম করে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে বসলো। কেন এত রাগ স্যারের আমার উপরে? ভুল তো হতেই পারে, প্রতি মুহূর্তে আমার উপর চিৎকার না করে থাকতেই পারে না। ন্যূনতম রেসপেক্টও কি আমি ডিজার্ভ করি না তার থেকে? এতটাই খারাপ আমি? চোখের জল বাধা মানছে না রিত্যর। সবাই আজও বাঁকা চোখে তাকিয়ে আছে রিত্যর দিকে। আসিফের খুব খারাপ লাগছে রিত্যর জন্য। মেয়েটা এতটাও খারাপ না কাজে, তাহলে এতটা অপমান করার কারণ কি? কিন্তু রিত্যকে দেওয়ার মতো কোনো সান্ত্বনাও নেই তার কাছে। চুপচাপ নিজের কাজ করতে থাকে সেও। রিশাদের মন বড্ড ছটফট করছে। কোনো কিছুই ভালো লাগছে না তার। সে বুঝতে পারছে না এই ছটফটানির কারণ কি। বিধান মাহমুদকে মারার প্ল্যানটা ভেস্তে যাওয়া, নাকি রিত্যর সাথে খারাপ ব্যবহার? রিত্যর সাথে খারাপ ব্যবহার করে যে তৃপ্তি রিশাদ পেতে চায়, তা সে কখনোই পায় না। উল্টো পায় একরাশ অশান্তি আর অতৃপ্তির অনুভূতি। এমন হওয়ার কারণটাও অজানা রিশাদের। দিব্য, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আজ সে আমার গাড়িতে পেট্রোল ছুঁড়েছে। রেল ক্রসিং ছিল বলে বেঁচে গেছে। কি বলছো বাবা? এমনটা কে করতে পারে? রিশাদ। রিশাদই করেছে এসব। ফোন বের করে নিজের ইনফরমারকে ফোন লাগাই দিব্য। রিশাদ এখন কোথায়? বাড়িতে তো আসেনি বস, অফিসেই থাকবে। আমি তোমাকে ওর বাড়িতে কাজ করার জন্য রাখিনি। ও কখন কোথায় যায় সেই খোঁজ রাখো। নেক্সট টাইম যেন বলতে না হয়। ফোন রেখে কিছু একটা চিন্তা করতে বসে দিব্য। রাতে আফসান ম্যানশনে রিত্য অফিসের পোশাকে বসে আছে, যা দেখে রিশাদের অসহ্য লাগছে। এই মেয়ে, কমন সেন্স নাই? অফিসের পোশাকে কতক্ষণ বসে থাকবে? যাও ড্রেস চেঞ্জ করো। আসলে স্যার, আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। কেন? তোমার আলমারি ভর্তি শাড়ি আছে তো, ওসব পরতে আমার অস্বস্তি হয়। ও, হওয়ারই কথা। এত দামি শাড়ি আগে কখনো পরনি তো। দামের চেয়ে বড় স্বস্তি আপনার কেনা শাড়িগুলোর একটাতেও আমি স্বস্তি খুঁজে পাই না, বুঝেছেন? যেসব ওখানে আছে তুমি সেগুলোই পরবে, দ্যাটস ফাইনাল। আমি অফিসের ড্রেস পরেই ঘুমাবো, তাও ওগুলো পরবো না। সাহস খুব বেড়েছে না? রিত্যর দিকে এগুতে থাকে রিশাদ। রিত্য ভয়ে পিছাতে থাকে। উল্টো দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে বসে পড়ে। বাঁকা এসে রিত্যর মুখের কাছে মুখ নিয়ে আসে রিশাদ। রিত্য হা হয়ে তাকিয়ে আছে। আচমকা রিত্য জামার চেন খুলে দেয় রিশাদ। চমকে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় রিত্য। রিশাদ আগের মতোই বাঁকা এসে বলে, এখন কি একা চেঞ্জ করবে নাকি আরো হেল্প করব? পিঠে হাত দিয়ে চেনটা লাগিয়ে মনে মনে রিশাদকে গালাগাল দিতে দিতে রুমের দিকে যায় রিত্য। আজ আমার আদরের মেয়েটা আমার থেকে দূরে। এসবই আমার পাপের ফল। কারো ক্ষতি করে যে কখনোই মাপ পাওয়া যায় না, তা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। জানি না কবে রিলিজ হবে এখান থেকে। অনুতপ্ত কণ্ঠে কথাগুলো বলে জানালার দিকে তাকালেন রাহাত আহমেদ। চোখ বন্ধ করতেই বারবার তার চোখের সামনে ভেসে উঠছে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দুটো লাশ। পাশে দাঁড়িয়ে অট্টহাসি হাসছেন তিনি। ছটফট করতে করতে চোখ খুললেন রাহাত আহমেদ। স্বপ্নটা আজকাল তাকে পাগল করে রেখেছে।
ডক্টর এসে রাহাত আহমেদের চেক আপ শেষ করলেন। ডক্টর সাহেব, আমাকে কবে রিলিজ দেওয়া হবে? আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আর কয়েকদিন বাদে আপনাকে রিলিজ দেওয়া হবে। ধন্যবাদ ডক্টর। উদাসীন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মেয়েকে না দেখতে পারার অতৃপ্ত ইচ্ছের বসে একটা দীর্ঘশ্বাস ফেললেন রাহাত আহমেদ। রিশাদ অফিসে বেরিয়ে গেছে, কিন্তু ঋত্য ইচ্ছে করে দেরি করছে। রিশাদ বেরোতেই ঋত্য অফিসে ফোন দিয়ে সিক লিভ নেয়। যদিও সে অসুস্থ নয়, কিন্তু রিশাদের সত্যি জানতেই মিথ্যাটা তার বলার দরকার ছিল। স্টোর রুমের সেই ফ্রেমটার সামনে দাঁড়িয়ে আছে ঋত্য। ছবির মানুষগুলোকে চিনতে তার একটুও সময় লাগেনি, কিন্তু চেনার পর থেকে অজানা আতঙ্কে বারবার কেঁপে উঠছে ঋত্য। অতীত কি তবে সত্যি আমার পিছু ছাড়ল না? চিন্তিত কণ্ঠ ঋত্যর। ফ্ল্যাশব্যাক। রিশাদের বাবা রাহিত আফসান, মা রেহানা আফসান। রিশাদের পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল ঋত্যর পরিবারের। ঋত্যর মা ছিল না, বাবা রাহাত আহমেদ ও আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অনেক কষ্টে ঋত্যকে বড় করছিলেন তিনি। হঠাৎ একদিন রাহিত আফসান রাহাত আহমেদকে নিজের বিজনেস পার্টনার করে নেন। ঠিক সেদিন থেকে রাগে পুড়তে থাকে রাবাত আহমেদের প্রাণপ্রিয় বন্ধু বিধান মাহমুদ। বন্ধুর সাফল্য সহ্য হয় না তার। নানাভাবে রাহাত আহমেদকে প্ররোচিত করতে থাকে সে। সেই সময় রিশাদ, ঋত্য এবং দিব্য খুব ভালো বন্ধু ছিল। ঋত্য বরাবরই রিশাদকে পছন্দ করত, তবে তখন তারা খুবই ছোট, সবে ওয়ানে পড়ত। রিশাদ ঋত্যকে পাত্তা দিত না। দিব্য আবার ঋত্যর জন্য পাগল ছিল। একটা সময় রিশাদের থেকে পাত্তা না পেয়ে সবসময় দিব্যর সাথে থাকতে শুরু করে ঋত্য। বিধান মাহমুদ রাহাত আহমেদকে রাহিত আফসানকে মারার জন্য তৈরি করে। সম্পত্তির লোভে একটা ভয়ঙ্কর খেলার সূচনা হয়। রিশাদের চোখের সামনে তার বাবা মাকে ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়। বাবা মাকে বাঁচাতে চিৎকার করে ছুটতে থাকে রিশাদ। দিব্য ঋত্যকে বোঝায়, এই সুযোগ রিশাদের ওপর প্রতিশোধ নেয়ার। ও তোকে পাত্তা দেয় না, যা ওকে ধাক্কা দে। শিশুমন ঋত্যর। দিব্যর কথার বসে চলে আসে সে। রাস্তার মাঝে রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে। সামনে থেকে আসা গাড়িটার সাথে ধাক্কা লেগে পড়ে যায় রিশাদ। রিশাদের আঘাত পায়, আনন্দ পায় ঋত্য। দুজন ফিরে আসে বাড়িতে। রিশাদ মারা যায়নি সেদিন। গাড়ির মালিক তাকে বাড়িতে এনে নিজ সন্তানের মর্যাদা দেয়, বড় করে তোলে। সেই থেকে রিশাদের মনে জ্বলছে প্রতিশোধের আগুন, যেই টাকার জন্য রাহাত আহমেদ এত কিছু করেছে। ইনভেস্ট করে তার সমস্তটাই হারিয়েছেন তিনি। রিশাদ অফিসে যেতে জানতে পারল ঋত্য অফিসে আসেনি। রিশাদের সন্দেহ আরও গভীর হলো যে সে রাতে ঋত্যই ছিল দরজার পাশে, আর সেই সত্যটা জানতেই ঋত্য আজ অফিসে আসেনি। অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় রিশাদ। ঋত্য এখনো স্টোর রুমের মেঝেতেই বসে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না এই রিশাদই তার ছোটবেলার ভালো লাগা ছিল। কিন্তু রিশাদের সাথে সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। বড় হয়ে দিব্যকে সারা জীবন পাশে পেয়ে, দিব্যর ভালোবাসা পেয়ে সে রিশাদকে ভুলতে বসেছিল। রিশাদ বাড়িতে ঢুকে প্রথমে স্টোর রুমে ঢুকলো এবং যা এক্সপেক্ট করেছিল তাই। ঋত্য স্টোর রুমের মেঝেতে বসে আছে। রাগে রিশাদের চোখ লাল হয়ে আসে। রাগে ঋত্য চুলের মুঠি ধরে টেনে এনে ফ্লোরে ছুঁড়ে মারে রিশাদ। আচমকা এমন করায় ভ্যাবাচেকা খেয়ে যায় ঋত্য, তবে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রিশাদ ঋত্যকে ফ্লোর থেকে টেনে তুলে সিঁড়ির দিকে ছুঁড়ে মারে। ঋত্য যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই রিশাদের। সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঋত্য, কিন্তু রিশাদ এগিয়ে এসে দেখেও না। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় রিশাদ। রিশাদের এতটা অবহেলা আর নিষ্ঠুরতা দেখে চোখে পানি আসে ঋত্যর, কিন্তু এটাকে নিজের নিয়তি ভেবে চুপচাপ উঠে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকতেই দেখতে পায় ঋত্য বিছানায় বসে পা নাড়াচ্ছে। ছোটবেলা থেকে এই কাজটা রিশাদ তখনই করে যখন সে মাত্রাতিরিক্ত রেগে যায়। এটা তার কাছে রাগ নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। ঋত্যর চোখ ভিজে উঠছে। ছোটবেলায় করা একটা ভুল আজ তার জীবনে এভাবে ফিরে আসবে সে কখনো ভাবেইনি। রিশাদ, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছিলাম তা, আমার তোমার চেহারা অবধি দেখার রুচি নেই। 1 বছরের জন্য বিয়ে করেছিলাম কষ্ট দেওয়ার জন্য,
কিন্তু তোমার মতো মেয়েকে চোখের সামনে দেখা আমার জন্য বেশি কষ্টের। 2 দিনের মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে, তবে ভেবো না এত সহজে তোমাদের ছেড়ে দেব। তোমরা শাস্তি পাবে, আর এই রিশাদ আফসানের হাতেই পাবে সে শাস্তি। রিশাদ আফসান কাউকে ক্ষমা করে না। রিশাদ, আমার কথাটা তো শোনো। ছোটবেলা থেকে তোমাকে ভালো লাগতো, আর তুমি আমাকে পাত্তাই দিতে না। সেদিন যখন দিব্য যা বলবে তুমি তাই করবে। দিব্য যদি বলে কাউকে মেরে ফেলো, তুমি সেটাও করবে। এত ভালোবাসা? আই কান্ট বিয়ার ইউর ফেস। জাস্ট গেট লস্ট। রিত্তকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রিশাদ। মাথাটা ভারী হয়ে আছে তার। রিত্তকে বিয়ে করে যে প্রতিশোধ নিতে চেয়েছিল, তার প্রতি আর বিন্দুমাত্র আগ্রহ নেই রিশাদের। এখন সেই রিত্তর মাঝে আগের খুনিটাকে দেখতে পাচ্ছে। এখন রিত্তকে আরো কষ্ট দেওয়াই রিশাদের উদ্দেশ্য। তবে সবার আগে সে রিত্তর থেকে ডিভোর্স চায়। মেয়েটাকে নিজের বাড়ি তার সহ্য করতে পারবে না রিশাদ। দিব্য, কথা শোন আমার। আমি ব্যস্ত বাবা। এই ব্যস্ততার জন্য রিত্তকে হারিয়েছিস, এখন কি আমাকেও হারাতে চাস? বাবা প্লিজ, রিত্তর কথা বাদ দাও না। সিগারেট ফেলে আমার রুমে আসিস। কথাটা বলেই বেরিয়ে গেলেন বিধান মাহমুদ। কিন্তু কথাটা শুনল না দিব্য। সে আপন মনে সিগারেটের ধোঁয়ায় নিজেকে খুঁজতে ব্যস্ত। দূরে কোথাও থেকে একটা গানের সুর ভেসে আসছে। দিব্যর গিটারে সুর উঠত শুধু রিত্তর নামে। আজ রিত্ত নেই, তাই গিটারটা অযত্নে পড়ে আছে। সিগারেটে আরেক টান দিয়ে ফেলে দিল দিব্য। গিটারটা হাতে নিল। চোখ বুঝতেই রিত্তর চেহারাটা ভেসে উঠল। গিটারের তালে গানের সুরে রিত্তকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল দিব্য। আর গান গাইতে পারল না দিব্য। গলা কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করলে চোখ দিয়ে পানি গড়াবে। এতটা অসহায় আজ দিব্য শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা মানুষকে অসহায় করে, ততটা অসহায় যতটা মানুষের বেঁচে থেকেও মরে যাওয়ার জন্য যথেষ্ট। রাহাত আহমেদ আজকাল প্রায় মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন। চিন্তার শেষ নেই তার, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজও করছে না। অতৃপ্তির দীর্ঘশ্বাস বারে বারে তাকে ঘিরে রয়েছে। হ্যালো উকিল সাহেব, ডিভোর্স পেপার রেডি করুন। তুমি আমার ভুল করছো রিশাদ। রিত্তকে বিয়ে করার আগেও আমি তোমাকে ভাবতে বলেছিলাম, কিন্তু তুমি হুট করে কাজটা করে বসলে। এভাবে ডিভোর্স দিয়ে আরেকটা ভুল করছো তুমি। আমি তোমার বাবার বন্ধু, তোমাকে ভালো মন্দ বোঝানোর অধিকার আমার আছে। আঙ্কেল প্লিজ, ওই মেয়েটার দিকে তাকালেই আমার নিজের বাবা মার রক্তাক্ত চেহারা মনে পড়ে। কন্ট্রোল ইউর সেলফ রিশাদ। 1 বছরের কন্ট্রাক্ট তুমিই করেছো। এত সহজে নিজেকে দুর্বল করে দিও না। তুমি তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিবেই, আমি জানি। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি সবসময় আমাকে ঠিক রাস্তা দেখিয়ে এসেছেন। আমি আপনার কথা মতোই কাজ করব। রাখছি। ফোন কেটে দিয়ে চিন্তিতভাবে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে রিশাদ। রিশাদ কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। চঞ্চল মস্তিষ্ক বারবার রিত্তর প্রতি ঘৃণা দৃষ্টিতে তাকাচ্ছে। বাধ্য হয়ে আজ প্রথম রেড ওয়াইনের কয়েক ঢোক গলা অবধি নামালো রিশাদ। ড্রিঙ্ক করার পর থেকে মাথাটা যেন আরো ভারী হয়ে গেল। রিশাদ টলমল করতে লাগলো। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। রিশাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রিত্ত খেয়াল করলো রিশাদ ড্রিঙ্ক করে টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। রিত্ত এসে রিশাদকে ধরে বিছানায় বসালো। রিত্তকে দেখে নেশার্ত অবস্থায় হাসতে লাগলো রিশাদ। তুই আমাকে মারার আগে একটাবারও ভাবলি না? রিশাদ, আমিও তোকেই ভালোবাসতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তুই আদৌ আমাকে ভালোবাসিস নাকি। সেটা তোর আবেগ ছিল, আবেগই ছিল সেটা। তাই তো আমাকে মারতে হাত কাঁপলো না তোর। না রিশাদ, আমি সত্যিই খুব ভালোবাসতাম তোমায়। ভালোবাসার মানে তুই বুঝতি আদৌ? তোর ভালো লাগা ছিলাম শুধু, পাত্তা দেইনি বলে মেরে ফেললি। তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছ রিশাদ, শুয়ে পড়ো। রিশাদকে বিছানায় শুয়ে দেয় রিত্ত, তারপর সরে আসতে নেয়। রিত্ত সরে যেতে নিলে রিশাদ ওর হাত ধরে টান দেয়। রিত্ত গিয়ে পড়ে রিশাদের বুকের উপর। রিশাদকে এতটা কাছাকাছি দেখে ঘামতে শুরু করে রিত্ত। এমনই একটা মুহূর্তের স্বপ্ন সে প্রায়ই দেখত, কিন্তু কখনো ভাবেনি
সত্যি সে রিশাদের এতটা কাছাকাছি আসতে পারবে। রিত্ত রীতিমতো চোখ বড় বড় করে রিশাদের দিকে তাকিয়ে আছে। ওই, কি শুনতে পাচ্ছি তো? আমি কি ঠোসা নাকি? আচ্ছা শোনো, বলো, আমি হট না তাই না? এটা কেমন প্রশ্ন? ইজন্ট রিশাদ আফসান হট? বাদ দাও তো, আমি যা বলেছি তার উত্তর দাও। কি প্রশ্ন? আমি হট না? রিত্তর কাছে এগোতে এগোতে রিশাদ বলল, হ্যাঁ খুব হট। দেখো আমি ঘামছি। রিশাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে রিত্ত, কিন্তু পারে না। রিশাদ আবার তাকে চেপে ধরে নিজের বুকের মাঝে এনেই রাখে। রিত্তর ঠোঁটের দিকে ক্রমশ আগাতে থাকে রিশাদের ঠোঁটদ্বয়। সকালে উঠে রিত্তকে নিজের বুকে আবিষ্কার করে রিশাদ। রাগে রিত্তকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। রিত্ত ব্যথা পেয়ে কোনো রকম উঠে দাঁড়ালো। এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার বুকে কি করছিলে? কাল রাতে আপনিই তো এনেছিলেন। আমি কেন আনতে যাব? সেটা আমি কি করে জানবো? ইউ জাস্ট গেট আউট অফ মাই রুম। চুপচাপ মুস্কি এসে রিশাদের রুম থেকে বেরিয়ে গেল রিত্ত। রিত্তর এই মুস্কি হাসির মানে বুঝলো না রিশাদ। তবে কি রাতে কিছু হয়েছে তাদের মাঝে? চিন্তায় ঘামতে লাগলো রিশাদ। আজকাল দিব্য ভালো থাকতে শিখে গেছে। রিত্তর স্মৃতিগুলো আর আগের মতো বিরক্ত করতে পারে না তাকে। সারাক্ষণ আপন পৃথিবীতেই মেতে থাকে দিব্য। তবে চাইলেই কি ভালোবাসা ভুলে থাকা যায়? যায় না। দিব্য শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে রিত্ত স্মৃতিগুলো তার মনে আর প্রবেশ করতে না পারে। কিন্তু যে মেয়েটাই তার মনের মাঝে থাকে, তাকে কি করে ভুলবে দিব্য? 2 মাস পার হয়ে এলো। রিশাদ রিত্তর সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছে। রিত্তও কিছু বলে না। বিষয়টা এমন যেন একসাথের নিচে থেকেও এক আকাশ দূরত্ব। কয়েকদিন ধরেই ঠিকমতো কিছু খাচ্ছে না রিত্ত। যাই খাচ্ছে বমি করছে। রিত্তর শরীরের দিন দিন এই অবনতি রিশাদেরও নজর কাটছে। আজ সকাল থেকে রিত্তকে দেখেনি রিশাদ। অফিসেও আসেনি মেয়েটা। বাসায় ফিরতেই দেখলো রিত্ত চিন্তিত মুখে বিছানায় বসে আছে। পাশে একটা ফাইল। রিশাদকে দেখে এক প্রকার ছুটে এলো রিত্ত। রিশাদ, একটা কথা ছিল। ম্যামে না করে বলে ফেলো, আম প্রেগনেন্ট। হোয়াট? এটা কিভাবে সম্ভব? সেই রাতে তো তুমি মজা করছো? আমি এতটাই ড্রাঙ্ক ছিলাম না যে তোমার সাথে এত কিছু করে ফেলবো আর জানতেও পারবো না। রিশাদ, আমি সত্যি বলছি। বি রেডি, কাল তোমাকে ক্লিনিকে নিয়ে যাব। বিশ্বাস করো না তাই না? ওকে, নিয়ে যেও। আমি ঘুমাতে যাচ্ছি। খেয়েছো কিছু? না, ভালো লাগছে না। ফ্রেশ হয়ে আসছি, যাও ডাইনিং টেবিলে বসো। খাবো না আমি। সারাদিন ল্যাপটপে কাজ করে হাত ব্যথা করছে। এরপরও যদি তুমি চাও আমি তোমাকে কোলে করে টেবিল অবধি নিয়ে যাই, আই ডোন্ট মাইন্ড। না, তুমি ফ্রেশ হও, আমি বসছি। গুড গার্ল। রিশাদ ফ্রেশ হতে গেল আর রিত্ত টেবিলে বসলো। রিশাদের এই ছোটখাটো কেয়ারগুলোই তো পেতে চেয়েছিল রিত্ত, কিন্তু এভাবে পাবে সে কখনো ভাবেনি। রিশাদ যা করছে তা শুধুই ওর অনাগত সন্তানের কথা ভেবে। অথচ একটা মেয়ে যে তাকে পাগলের মতো ভালোবাসে সেটা সে একটাবারও বুঝলো না। সকালে, রিত্ত চলো। রিশাদ ড্রাইভ করছে। রিত্ত পাশে বসে আছে। এই প্রথম রিশাদের পাশে বসার সুযোগ পেল রিত্ত। আনন্দে চোখ ঝাপসা হয়ে আসছে রিত্তর। রিত্ত, সরি। আমি যদি সত্যি সে রাতে কিছু করে থাকি, ছোটবেলার ঘটনাটার প্রতিশোধ নিতে আমি মোটেও এমন করিনি। এটা শুধুমাত্র একটা অজানা ভুল। তোমার কাছে হতে পারে অজানা ভুল, কিন্তু তোমার সেই ভুলটা আমার সন্তান, আর সে কখনোই আমার কাছে ভুল নয়। তুমি ডিভোর্স দিতে পারো, চিন্তা করো না। আমার জীবনে আর কোনো পুরুষ আসবে না, আর নাই তোমার সন্তানের জীবনে নতুন কোনো বাবা। রিত্ত, প্লিজ স্টপ। না রিশাদ, আমি সত্যিই বলছি। আমি কখনো কোনো অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। কখনো বলবো না মিস্টার রিশাদ আফসান ও তোমার সন্তান। রিশাদ আর কিছু বলে না। প্রতিশোধের নেশায় সে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে তা তার নিজেরই জানা ছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছে রিশাদের। বস, রিত্ত ম্যাডাম প্রেগনেন্ট। তোকে আমি নিষেধ করেছি ওদের খবর আমাকে আর না দিতে। বস, কিন্তু
কোনো কিন্তু না সুধা, আমি ওদের জীবনে নতুন করে ঢুকতে চাই না। হয়তো একসময় ঋত্য আমার ছিল, কিন্তু সেটা শুধুই আমার জেদ হিসেবে। আমি ওকে ভুলতে চাই। কিন্তু বস, ঋষাদ তো ঋত্যকে ডিভোর্স দিবে। হোয়াট? কেন? বস, আমি শুনেছি ওদের মধ্যে 1 বছরের বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল। শিট, ঋত্য কোথায়? ঋষাদ ওকে নিয়ে অফিসের কাছের ক্লিনিকে গেছে। ওকে রাখো। ফোন রেখে চিন্তিত হয়ে পড়ে দিব্য। ঋত্যর জন্য ছটফট করে উঠে দিব্য। ঋত্যকে আবার ফিরে পাবে ভাবতেই চোখ জোড়া ভিজে ওঠে। ঠোঁট থেকে হারিয়ে যাওয়া হাসিটা পুনরায় ঠোঁটে ফিরে আসে। দিব্য দ্রুত রেডি হয় ক্লিনিকে যাওয়ার জন্য। একটা বারের জন্য হলেও সে ঋত্যকে দেখতে চায়, ঋত্যর মুখোমুখি হতে চায়। মিস্টার ঋষাদ, আপনি বাইরে যান, আমি আপনার ওয়াইফের চেক আপ করবো। ওকে ডক্টর নিহা। ঋষাদ বাইরে চলে আসে। ভেতরে ডক্টর নিহা আর ঋত্য। ডক্টর, প্লিজ লিসেন টু মি, আমি প্রেগনেন্ট না। হোয়াট? তাহলে তুমি তোমার হাজব্যান্ডকে মিথ্যা কেন বলছো? সম্পর্কটা বাঁচাতে। আমি যদি এই মিথ্যা না বলতাম তাহলে ঋষাদ আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু প্রেগনেন্সি নিয়ে মিথ্যা বলাটা অন্যায়। সে তোমাকে ভালোবাসলে ডিভোর্স দিবে না, কিন্তু এই নাটক করে তুমি কতদিন ধরে রাখতে পারবে তাকে? আমি ওকে সত্যিটা বলে দিব ডক্টর, কিন্তু প্লিজ এখন। আমি মিথ্যা বলা শিখিনি মিসেস ঋষাদ আফসান। আমার ঋষাদকে যা বলার আমি তাই বলবো। আপনি এখানেই ওয়েট করুন। ডক্টর প্লিজ। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় ডক্টর। ঋত্য কাঁদতে কাঁদতে বসে পড়ে। ঋষাদকে নিজের কাছে রাখার তার শেষ প্রচেষ্টাটাও কি তবে জলে গেল? ঋষাদ, তোমার ওয়াইফের খেয়াল রেখো, শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের কথায় চমকে উঠে ঋত্য। কিছুক্ষণ আগেই তো তিনি বললেন সব সত্যি বলে দেবেন, কিন্তু এখন তো তিনি অন্য কথা বলছেন। প্রশ্নবোধক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে আছে ঋত্য। ডক্টর চোখের ইশারায় ঋত্যকে আশ্বস্ত করল। ঋত্যকে নিয়ে বাড়ি ফিরল ঋষাদ। চিন্তায় মাথা ঘুরাচ্ছে ঋষাদের। কি করে এত বড় একটা ভুল করে বসলো সে? ঋত্যকে কষ্ট দিতে গিয়ে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে যাচ্ছে সে, যার বাবা হিসেবে নিজেকে ভাবতেই পারছে না ঋষাদ। ঋষাদের নিজেকে সমাজের একটা নোংরা কীট মনে হচ্ছে। চাহিদার বশে করা একটা ভুল যে কতটা ভয়ানক হতে পারে তা আজ বুঝলো ঋষাদ। কি, ঋত্য সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ বস, ঋত্যর সাথে আমাকে দেখা করতেই হবে, যে করেই হোক। ঋষাদকে কিছুক্ষণের জন্য ঋত্যর থেকে আলাদা করতেই হবে। ওকে বস। ফোন কেটে দিয়ে দিব্য ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ করে দিব্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সুধাকে ফোন করে নিজের সমস্ত প্ল্যান বলে দিব্য। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল এসেছে ঋষাদের ফোনে। অপর পাশে থাকা লোকটা বলল বাড়ি থেকে বেরিয়ে সামনের গার্ডেনটায় দেখা করতে, কোনো ইম্পর্ট্যান্ট নিউজ দেওয়ার আছে। ঋষাদ যদিও বিশ্বাস করেনি, তবে কে ফোন করেছে জানার জন্য এসেছে। ঋষাদ বের হতেই দিব্য চুপি চুপি ঋত্যর কাছে যায়। দিব্যকে দেখে মস্তিষ্কে রাগ চড়ে যায় ঋত্যর, কিন্তু এর কারণটা অজানা তার। দিব্য এসেই ঋত্যকে জড়িয়ে ধরে। ঋত্য দিব্যর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে ঋত্যকে ছাড়ল দিব্য। ঋত্য প্লিজ, আমি জানি ঋষাদ তোমাকে ছেড়ে দেবে। চলো না, আমরা বিয়ে করে ফেলি। তুমি পাগল হয়ে গেছো দিব্য। তোমার আমার বিয়ে কখনোই পসিবল না। তাছাড়া আমি ঋষাদের বাচ্চার মা হতে চলেছি। আমার কোনো অসুবিধা নেই ঋত্য। আমি তোমাকে তোমার সন্তান সহ আপন করে নিব। দিব্য, তুমি কেন বুঝছো না? আমি ভালোবাসি ঋষাদকে। ওহ, ছোটবেলার ভালোবাসাটা জেগে উঠেছে তাহলে। কিন্তু আমার সাথে এত নাটক করার কি দরকার ছিল? ভালোবাসার নামে প্রতি মুহূর্তে কেন কষ্ট দিলে আমায়? চোখ দিয়ে পানি পড়তে লাগলো ঋত্যর। দিব্য আবার ঋত্যকে জড়িয়ে ধরল। ঋত্য কি করবে বুঝে উঠতে পারছে না। দিব্যর কথা ভেবে তার নিজেরই কষ্ট হচ্ছে। কি যাতা বলছো সুধা? আমি ঠিকই বলছি সাহেব। ঋত্য মেম সাহেবের ঘরে কোনো একটা ছেলে ঢুকছে। সুধা, আপনি সিসি ক্যামেরায় দেখুন স্যার। সুধার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ সরালো ঋষাদ। আর যা দেখলো তাতে সে সত্যিই কেঁপে উঠল।
রিত্য দিব্যকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর রিত্যকে ছেড়ে লুকিয়ে বেরিয়ে গেল দিব্য। রাগে শরীরের রক্ত টকবক করে ফুটছে রিশাদের। রিত্যকে খুন করতে ইচ্ছে করছে তার, কিন্তু কেন হচ্ছে এমন? তবে কি রিশাদও ভালোবেসে ফেললো রিত্যকে, নাকি শুধু নিজের সন্তানের খাতিরে? স্যার, একটা কথা কই। বলো। না মানে স্যার, ছোট মুখে বড় কথা কইতাছি, কিন্তু যেটা কথা সেটা বলো। এত অপ্রাসঙ্গিকতা ভালো লাগে না আমার। আমার মন বলতেছে রিত্য মেম সাহেবের গর্বের সন্তানটা আপনার না, ওই লোকটার। এর আগে আমি ওরে দেখছি লুকায় বাড়িতে ঢুকতে, কিন্তু রিত্য ম্যাম নিষেধ করেছিল, তাই আপনারে বলবার পারি নাই। কি, রিত্য তোকে টাকা দেয় নাকি আমি দেই? এত বড় একটা কথা, আর তুই আমাকে আজ বলছিস? সর সামনে থেকে। কিন্তু স্যার, সর বলছি। রিশাদ সোজা এসে রিত্যর মুখোমুখি দাঁড়ায়। ভয়ে কাঁপতে থাকে রিত্য। কোনোভাবে দিব্যকে দেখে ফেলেনি তো রিশাদ? কাঁপছো কেন? কিছু না, এমনিতে একটু অস্বস্তি হচ্ছে। কেউ এসেছিল? না না না, না তো। তোতলাচ্ছ কেন? এমনিতেই। আচ্ছা শোনো, নিজের খেয়াল রাখো, যাও রেস্ট নাও। রিশাদের কথা আশ্বস্ত হয়ে রিত্য শুয়ে পড়ল, কিন্তু ভয় প্রতি মুহূর্তে কুকড়ে খাচ্ছে তাকে। ভয়ে হাত পা ঘেমে যাচ্ছে বারবার। রিশাদ চুপচাপ লক্ষ্য করছে রিত্যর গতিবিধি। সন্দেহটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে রিশাদের। ক্রমশ আগে লাল হয়ে আসছে রিশাদের চোখ জোড়া। রিত্য কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায়। প্ল্যান মতো সব হচ্ছে। জি বস। রিশাদ সন্দেহ করছে তো যে রিত্যর গর্ভের সন্তান আমার? হ্যাঁ বস, এমনভাবে কানে বিষ ঢেলেছি যে কি বলবো। দেখবেন কালকে রিত্য ম্যাম সাহেবকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তোমার কাজের টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, রিশাদের উপর ভালো মতো নজর রাখবে। ওকে বস। ফোন কেটে দিয়ে বিছানায় বসে পড়ল দিব্য। রিত্যকে পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে সে ভাবতেই চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে আসে দিব্যর। কিন্তু কিছুই করার নেই। রিত্য তার অ্যাডিকশন। রিত্যকে ছেড়ে বেঁচে থাকাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চোখ বন্ধ করতেই নিজেকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল। গভীর একটা আধার জগতে নিমিষে বিলীন হতে চলেছে সে। রিশাদ। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় রিত্যর। রিশাদ পাশেই ঘুমিয়েছিল। রিত্যকে ভয় পেয়ে উঠতে দেখে পাশে থাকা গ্লাস থেকে পানি খাওয়ায়। রিত্য ঢকঢক করে সম্পূর্ণ গ্লাসের পানিটুকু খেয়ে নিল। রিত্যর এভাবে ভয় পাওয়া দেখে চিন্তা বাসা বাঁধল রিশাদের মনে, কিন্তু রিত্যর প্রতি কোনো অনুভূতিকেই মনে পাত্তা দেয় না রিশাদ। একইভাবে অনুভূতিকেও পাত্তা দিল না, কিন্তু মন তো কথা শোনে না। বেহায়া মনটা বারবার রিত্য চিন্তাতে ব্যাকুল হয়ে আছে। মিস্টার বিধান মাহমুদ, এই ডিলটা আপনার কোম্পানির জন্য অনেক লাভজনক। আপনি কেন ডিলটা করতে রাজি না? আমার হয়তো লাভ হবে, কিন্তু ওই কোম্পানিটা বিপদে পড়ে লসে ডিলটা করতে রাজি হয়েছে। আমাদের একটা ভুল ওই কোম্পানির জন্য সর্বনাশ বয়ে আনতে পারে। বিজনেসে এসব দেখা হয় না স্যার। বিজনেস মানে শুধু টাকা। পিএ সাহেব, টাকার লোভ অনেক আগেই মরে গেছে। লাখ লাখ টাকা দিয়ে ভালোবাসার স্ত্রীকে বাঁচাতে পারিনি। কি করব আমি এই টাকা দিয়ে? সরি স্যার, আমি বুঝতে পারিনি। আপনার খারাপ লাগবে। আরে না, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বিধান মাহমুদ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আছেন। মনটা বড্ড কু ডাকছে তার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। মনকে বারবার মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তিনি, কিন্তু মন তো তা শুনছে না। অবশেষে বিধান মাহমুদ সিদ্ধান্ত নিলেন আজ হসপিটালে গিয়ে বন্ধু রাহাদের সাথে দেখা করে আসবেন। রিত্য, ওঠো, খেয়ে নাও। আমার ভালো লাগছে না স্যার, আমি খাবো না। একটা কথা বলি। বলুন। আমি কি এতটাই খারাপ? কেন স্যার? একটাবার বলতেই পারতে তুমি দিব্যকে ভালোবাসো। আমি চলে যেতাম তোমাদের মাঝ থেকে। প্রতিশোধের নেশা তো কেটেই ছিল আমার। কি দরকার ছিল এসব করার? টাকার দরকার ছিল। কি বলছেন এসব? নাটক করো না রিত্য। আমি জানি তোমার গর্ভের সন্তান দিব্যর। স্যার, চিৎকার করো না, সত্যি এটাই। জানো রিত্য, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, প্রচণ্ড। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম কিনা, কিন্তু ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে। স্যার, বিশ্বাস করুন, দিব্য আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এসেছিল দিব্য?
কেন লুকিয়ে দেখা করেছে তোমার সাথে? কেন জড়িয়ে ধরেছিল তোমাকে বলো? স্যার, আপনি ভুল ভাবছেন। সেদিন যা হয়েছিল, প্লিজ রিত্য, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমার কথাটা। রিত্য কিছু বলার আগে বাড়ি থেকে বেরিয়ে যায় রিশাদ। রিত্য আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রিশাদের যাওয়ার দিকে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।